ভয় পাওয়ার দরকার নেই রাজকুমার অর্জুন, এটা কোনো সাধারণ জাদু নয়। তুমি যে ধনভাণ্ডারটা ছুঁয়েছিলে সেটা খুব পুরনো এক অভিশাপের সঙ্গে জড়িত। কিন্তু আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না। আমি এই ধন আমার রাজ্য আর প্রজাদের সাহায্যের জন্য নিতে চেয়েছিলাম, তবুও কেন আমাকে এই ভয়ঙ্কর রূপ দেওয়া হলো? তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার এখানে আসা আমার জন্য বিপদ হয়ে উঠতে পারত। কিছু বিষয় এমন হয় যেগুলো শুরুতেই থামিয়ে দেওয়া জরুরি। দেখো, আমি কোনো যুদ্ধ করতে আসিনি। আমি তো শুধু নিজের পরিচয় দিতে আর রাজকুমারীর সঙ্গে কথা বলতে এসেছিলাম। তাহলে প্রতারণা করে আমাকে এখানে কেন বন্দী করা হলো? অনেক অনেক আগে প্রীতমপুর রাজ্যে বীর সিংহ নামে একজন দয়ালু রাজা ছিলেন। রাজার মেয়ে রাজকুমারী রূপলেখা খুবই সুন্দর ছিল। তার সৌন্দর্যের কথা চারপাশের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল। একদিন রাজা বীরসিংহ তার স্ত্রী রানী সুলেখাকে বললেন, সুলেখা, আমাদের মেয়ে রূপলেখা এখন বিবাহের যোগ্য হয়ে উঠেছে। আপনি একেবারেই ঠিক বলছেন। তার সৌন্দর্যের কথা চারপাশের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে। সুলেখা, আমরা আমাদের মেয়ের বিবাহ একটি সুন্দর এবং সাহসী রাজকুমারের সঙ্গে করব, আর এত ধুমধাম করে করব যে আমাদের মেয়ের বিবাহের অনুষ্ঠান পরবর্তী প্রজন্মও স্মরণ করবে। আমার মনে হয় একবার আমাদের মেয়ের সঙ্গে কথা বলা উচিত। তুমি কি বলতে চাও? আমি ঠিক এই বলতে চাই যে শেষ পর্যন্ত আমাদের মেয়ে রাজকুমারী রূপলেখা কোন রাজ্যে এবং কোন রাজকুমারের সঙ্গে বিবাহ করতে চায়। তুমি ঠিক বলছো। আমি এখনই এই মুহূর্তে রূপলেখার সঙ্গে কথা বলবো। এই কথা বলে রাজা বীরসিংহ রূপলেখার ঘরে চলে গেলেন এবং রূপলেখার দিকে তাকিয়ে বললেন, রূপলেখা, এখন তুমি বিবাহের যোগ্য হয়ে গেছ। যদি তোমার মনে কোনো রাজকুমার থাকে তবে তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো। বাবার কথা শুনে রাজকুমারী রূপলেখা লজ্জা পেয়ে বলল, পিতাজি, আমি আমার জীবনসঙ্গী সম্পর্কে ভেবে নিয়েছি। আমি শুধু সেই রাজকুমারের সঙ্গেই বিবাহ করব যার শরীরের অর্ধেক ঘোড়ার মতো। এটি তুমি কি বলছো? অর্ধেক মানুষ এবং অর্ধেক ঘোড়া? এটি কিভাবে সম্ভব? তুমি কি কোনো কল্পিত জীবের কথা বলছো, নাকি তোমার মানসিক স্থিতি ঠিক নেই? না পিতাজি, আমি পুরোপুরি সুস্থ মনের আছি। আমি শুনেছি পৃথিবীর কোনো এক প্রান্তে এমন বীর যোদ্ধারাও আছে যাদের কাছে শক্তি আছে আর মানুষের মতো বুদ্ধিও আছে। এটাই আমার শর্ত, নইলে আমি অবিবাহিতই থাকব। রাজকুমারীর এই কথা শুনে রাজা বীরসিংহ চিন্তায় পড়ে যান, কারণ রাজকুমারীর এই শর্তটা একদমই অদ্ভুত ছিল। অন্যদিকে রায়গড় রাজ্যে রাজা ভানুসিংহ তার মন্ত্রীর সঙ্গে খাজানার ঘরে ছিলেন। মহারাজ, পরিস্থিতি খুবই গুরুতর। আমাদের রাজ্যের কোষাগারে এখন এতটুকুই অবশিষ্ট আছে যে বড়জোর আরও কয়েক সপ্তাহের খরচ চালানো যাবে। এগুলো তুমি কি বলছো মন্ত্রীজি? যদি প্রজারা এই দারিদ্র্যের খবর পেয়ে যায় তাহলে চারদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়বে। আমাদের কি আর কোনো উপায় নেই? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এখন আর একটাই পথ বাকি আছে। আমাদের রাজকুমার অর্জুনকে সেই মায়াবী প্রাসাদে পাঠাতে হবে। মায়াবী প্রাসাদ? কিন্তু মন্ত্রীজি, আপনি তো জানেন আজ পর্যন্ত সেখান থেকে কেউ জীবিত ফিরে আসেনি। সেই প্রাসাদ বিপদ আর অন্ধকার শক্তিতে ভরা। আপনি কি আমার একমাত্র পুত্রকে বলি দিতে চান? মহারাজ, আমি আপনার অসহায়তা বুঝতে পারছি, কিন্তু সেই প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে এত স্বর্ণ আর প্রাচীন ধনসম্পদ রয়েছে যা আমাদের রাজ্যকে আবার সমৃদ্ধ করে তুলতে পারে। রাজকুমার অর্জুন বীর যোদ্ধা, আর শুধু তিনিই এই কঠিন পরীক্ষায় সফল হতে পারবেন। ঠিক আছে, রাজ্যের মঙ্গলের জন্য আমাদের রাজকুমারকে সেখানে পাঠাতেই হবে। এরপর সব কথা রাজকুমার অর্জুনকে জানানো হয়, আর দেরি না করে রাজকুমার অর্জুন নিজেই একটা ঘোড়া নিয়ে সেই হাভেলির দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর রাজকুমার অর্জুন সেই হাভেলিতে পৌঁছে যায়। তো এটাই সেই গুহা যার কথা বাবা বলছিলেন। চল, এখন আমি এর ভেতরে ঢুকে দেখি আসলে এই প্রাসাদের রহস্য কি। এরপর রাজকুমার হাভেলির ভেতরে ঢুকে পড়ে, আর যখনই সে হাভেলির ভেতরে যায় তখন সে দেখে সেখানে অনেক ধনরত্ন রাখা আছে। আরে, এখানে তো এত সোনা আর ধন সম্পদ রাখা আছে, আর পাহারা দেওয়ার জন্য কেউ নেইও। বাহ, এটা তো খুব ভালো হলো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ধন নিয়ে এখান থেকে চলে যেতে হবে।
এরপর যেমনই রাজকুমার খাজানার দিকে হাত বাড়ায় তেমনই সে একটা অদ্ভুত প্রাণীতে বদলে যায়, যার অর্ধেক শরীর ঘোড়ার মতো আর অর্ধেক মানুষের মতো। আরে আমার কি হয়ে গেল? আমি আধা মানুষ আর আধা ঘোড়ায় বদলে গেলাম কিভাবে? শেষ পর্যন্ত আমার সঙ্গে কি হলো? এই অবস্থায় তো আমি কখনোই রাজপ্রাসাদে পৌঁছাতে পারবো না। এরপর সেখানে হঠাৎ একটা আলো দেখা যায়, আর সেই আলোর মধ্যে থেকে এক সুন্দর পরী তার সামনে এসে দাঁড়ায়। আরে আপনি কে? আর আমার সঙ্গে এ কি হয়েছে? আমার শরীর আধা মানুষ আর আধা ঘোড়ায় বদলে গেছে। আমি বুঝতে পারছি না এটা জাদু নাকি কোনো অভিশাপের প্রভাব। ভয় পাওয়ার দরকার নেই রাজকুমার অর্জুন, এটা কোনো সাধারণ জাদু নয়। তুমি যে ধনভাণ্ডারটা ছুঁয়েছিলে সেটা খুব পুরনো এক অভিশাপের সঙ্গে জড়িত। কিন্তু আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না। আমি এই ধন আমার রাজ্য আর প্রজাদের সাহায্যের জন্য নিতে চেয়েছিলাম, তবুও কেন আমাকে এই ভয়ঙ্কর রূপ দেওয়া হলো? দেখো, এই ধনভাণ্ডার ভালোমন্দ বোঝে না। যেই একে ছোঁয়ে সে অভিশাপের শিকার হয়। এই সোনার ভেতরে লোভ আর শক্তি ভরা। তাহলে কি আমাকে সারা জীবন এই অবস্থাতেই থাকতে হবে? আমি কি আর কখনো আমার বাবা, আমার রাজ্য আর আগের জীবনে ফিরে যেতে পারবো না? কিন্তু এমন নয় রাজকুমার, তোমার জন্য এখনও একটা পথ খোলা আছে। পথটা কঠিন, কিন্তু তুমি যদি সাহস দেখাও তাহলে এই অভিশাপ ভাঙা সম্ভব। আমি যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত, যতই যন্ত্রণা হোক না কেন। আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাই। দয়া করে আমাকে উপায় বলুন। প্রীতমপুর রাজ্যে রাজকুমারীর রূপ লেখা থাকে। সে এমন এক রাজকুমারের অপেক্ষায় আছে যার শরীরের অর্ধেক ঘোড়ার মতো, কিন্তু মন একদম সৎ। আমাকে কি করতে হবে? সে কি এই রূপে আমাকে গ্রহণ করবে, নাকি আবার আমাকে কোনো নতুন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে? তোমাকে তার বিশ্বাস অর্জন করতে হবে। যদি সে তোমাকে মন থেকে মেনে নেয় তাহলে তার চুলের একটা চুল নিয়ে আমার কাছে ফিরে আসবে। তখনই এই অভিশাপ ভাঙবে। যদি তাই হয় তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে আমি রাজকুমারীর বিশ্বাস জয় করতে পারি। এখন আমাকে যাওয়ার অনুমতি দিন। এরপর রাজকুমার প্রীতমপুর রাজ্যের দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে প্রীতমপুর রাজ্যে রাজা শামশের সিংহ তার উজিরের সঙ্গে রাজকুমারীর বিষয়ে কথা বলছিলেন। উজির, আমার মেয়ে রূপলেখার কথা শুনে আমি খুবই চিন্তিত। সে বলছে যে সে অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষের রাজকুমারের সঙ্গে বিবাহ করবে। মহারাজ, সত্যি বলতে গেলে এই দাবি অত্যন্ত কঠিন। এমন কোনো প্রাণী আমি আমার জীবনে কখনো দেখিনি। এটা প্রায় অসম্ভব বলেই মনে হয়। আমি জানি উজির, কিন্তু আমার মেয়ে এটি পুরো বিশ্বাসের সঙ্গে বলেছে। তার মুখে কোনো বিভ্রান্তি নেই, বরং একটা অদ্ভুত ভরসা দেখা যাচ্ছিল। মহারাজ, যদি এই শর্ত এমনই থাকে তাহলে কোনো রাজপুত্রই এগিয়ে আসবে না। অন্য রাজ্যগুলো আমাদের উপহাস করবে এবং স্বয়ংবর ব্যর্থ হয়ে যাবে। মানুষরা কি বলবে এটি পরে ভাবার বিষয়। উজির, আমার মেয়ে আমার একমাত্র সন্তান। তার ছাড়া এই রাজপ্রাসাদ আর এই রাজ্য আমাকে শূন্য মনে হয়। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি মহারাজ, কিন্তু আমাদের রাজ্যের ভবিষ্যতও ভাবতে হবে। যদি কোনো উত্তরাধিকারী না থাকে তবে প্রজাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। এজন্যই আমি বলছি, আমাদের কিছু না কিছু অবশ্যই করতে হবে। পথ কঠিন হোক বা অজানা, কিন্তু মেয়ের ইচ্ছাকে এভাবে ত্যাগ করা যাবে না। প্রাসাদে পাহারা দিতে গিয়ে আমি শুনেছি রাজকুমারী এক অদ্ভুত শর্ত রেখেছেন। তিনি কেবল তাকেই বিয়ে করবেন যার দেহ অর্ধেক ঘোড়ার আর অর্ধেক মানুষের। আরে, আপনি এসব কি বলছেন? যদি এমনটা হয় তবে রাজ্যের কোনো উত্তরাধিকারীই থাকবে না। মানুষ প্রাসাদকে নিয়ে উপহাস করবে আর চারদিকে প্রজাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়বে। আমার তো মনে হয় রাজকুমারী আজীবন কুমারী থেকে যাবেন। এমন শর্ত পূরণ হওয়া অসম্ভব। পুরো রাজ্যেই এমন কোনো প্রাণী পাওয়া যাবে না। এটা হালকাভাবে নেওয়ার বিষয় নয়। এই সিদ্ধান্ত রাজা রানীর ঘুম কেড়ে নেবে। মন্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়বেন, আর প্রতিবেশী রাজ্যগুলো এটাকে দুর্বলতা ভেবে সভায় সভায় উপহাস করতে শুরু করবে। হয়তো রাজকুমারী কোনো প্রাচীন কাহিনী বা অভিশাপের প্রভাবে এমন কথা বলছেন, তবুও আমার মতে এ ধরনের দাবি জনগণের বিশ্বাসে ফাটল ধরাতে পারে এবং শাসন ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। আমাদের খুব সতর্ক হয়ে কথা বলতে হবে। গুজব আগুনের মতো ছড়ায়। একবার যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তবে রাজ্যের উপর ভয়ানক বড় বিপদ নেমে আসবে।
আপনি ঠিকই বলেছেন। আমি এখনই সবাইকে গিয়ে জানাবো যাতে শান্তি বজায় থাকে। সত্য সামনে না আসা পর্যন্ত সংযম ও শৃঙ্খলা সবার জন্য সবসময়ই প্রয়োজন। এরপর রাজকুমার অর্জুনও প্রীতমপুর রাজ্যে পৌঁছে যায়। যখন সৈন্যরা রাজকুমারকে দেখে তখন সবাই খুব অবাক হয়ে যায়। আরে এ কেমন প্রাণী? আমি তো এমন প্রাণী আগে কখনো দেখিনি। দেখুন, আমি জানি আপনাদের সবাই আমাকে এই অবস্থায় দেখে অবাক হচ্ছেন, কিন্তু আমি একজন রাজকুমার। আমি এখানে রাজকুমারীর সঙ্গে দেখা করতে এসেছি। জি রাজকুমার, আমাদের আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমরা এক্ষুনি এই বার্তাটি রাজকুমারীর কাছে পৌঁছে দিয়ে আসছি। এরপর সৈন্যরা মহলের ভেতরে যায় এবং সবার আগে গিয়ে উজিরকে সব কথা জানায়। ওয়াজির সাহেব, মহলের প্রধান ফটকের বাইরে এক অদ্ভুত রাজকুমার এসেছে, যার অর্ধেক শরীর ঘোড়ার মতো আর অর্ধেক মানুষের। এমন প্রাণী আমি আগে কখনো দেখিনি। সৈনিক, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই বিষয়ে কাউকেই কিছু জানাবে না। যদি এই খবর বাইরে ছড়িয়ে পড়ে তাহলে প্রাসাদের সম্মান এবং রাজকুমারীর শর্ত দুটোই বিপদের মুখে পড়বে। যেমন আদেশ ওয়াজির সাহেব, আমরা সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করব, কিন্তু সে নিজেকে রাজকুমার বলে পরিচয় দিচ্ছে এবং রাজকুমারীর সঙ্গে দেখা করার অনুমতি চাইছে। এখন আমাদের কি করা উচিত? তুমি কোনো রকম শব্দ না করে তাকে পিছনের গোপন দরজা দিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে এসো। কোনো সৈনিক বা দাস যেন বিন্দিমাত্র টের না পায়। বুদ্ধিমত্তা আর নীরবতার সঙ্গে কাজ করবে। জি ওয়াজির সাহেব, আমরা তাকে চুপচাপ ভেতরে নিয়ে আসব, কিন্তু তার রূপ এতটাই অদ্ভুত যে কেউ দেখে ফেললে কথা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই আমি বলছি, তাকে সরাসরি কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে দাও। সেখানে সে নিরাপদ থাকবে এবং এই গোপন কথা বাইরে ছড়াবে না। রাষ্ট্রের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন। আপনি যেমন বলেছেন ওয়াজির সাহেব, ঠিক সেই মুহূর্তেই আমরা রাজকুমারকে কারাগারে পৌঁছে দেব এবং এই রহস্যময় আগমনের বিষয়ে কাউকেই কোনো তথ্য দেব না। এরপর সৈন্যরা আবার ফিরে এসে রাজকুমারের সঙ্গে কথা বলে। সৈনিক, তুমি তো খুব তাড়াতাড়ি ফিরে এলে। তুমি কি আমার বার্তা রাজকুমারীর কাছে পৌঁছে দিয়েছো না দাওনি? সে কি আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে? জি রাজকুমার, রাজকুমারী আপনার সঙ্গে দেখা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য আমাদের আপনাকে পিছনের পথ দিয়ে ভেতরে নিয়ে যেতে হবে, আর বাধ্য হয়ে আমাদের আপনার হাতও বাঁধতে হবে। সৈনিক, কিন্তু এমন কেন? চিন্তা করো না, আমি কাউকে কোনো ক্ষতি করব না। তুমি শুধু রাজকুমারীকে বলো এখানে এসে আমার সঙ্গে এক মুহূর্ত কথা বলুক, তারপর আমি নিজে থেকেই চলে যাব। দেখুন রাজকুমার, বিষয়টা এমন নয়। আমাদের আপনার উপর পুরো বিশ্বাস আছে, কিন্তু আমাদের রাজ্যের কিছু মর্যাদা ও নিয়ম আছে যা আমাদের মানতেই হবে, তবেই আমরা আপনাকে সাহায্য করতে পারব। ঠিক আছে সৈনিক, তুমি যেমন বলছো আমরা তেমনই করব, কারণ আমার কাছে আর কোনো উপায় নেই। এরপর সৈন্যরা রাজকুমারকে পেছনের রাস্তা দিয়ে জেলের দিকে নিয়ে যায়, যেখানে উজিরও দাঁড়িয়েছিল। তখনই রাজকুমার বুঝতে পারে যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেখো, তুমি কে, আর তোমরা আমাকে এখানে কারাগারে কেন এনেছো? আমি তো স্পষ্ট বলেছিলাম আমি কাউকে ক্ষতি করতে আসিনি, শুধু রাজকুমারীর সঙ্গে দেখা করতে এসেছি। তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার এখানে আসা আমার জন্য বিপদ হয়ে উঠতে পারত। কিছু বিষয় এমন হয় যেগুলো শুরুতেই থামিয়ে দেওয়া জরুরি। দেখো, আমি কোনো যুদ্ধ করতে আসিনি। আমি তো শুধু নিজের পরিচয় দিতে আর রাজকুমারীর সঙ্গে কথা বলতে এসেছিলাম। তাহলে প্রতারণা করে আমাকে এখানে কেন বন্দী করা হলো? কারণ রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ করার অধিকার তোমার নয়, আমার। আমি তাকে বিয়ে করব যাতে এই রাজ্যের পরবর্তী মহারাজ আমি হতে পারি। তাহলে এটা সব ক্ষমতার জন্যই করা হচ্ছে। তোমরা নিজেদের লোভের কারণে আমাকে বন্দী করছো। এভাবেই কি তোমরা রাজ্য আর প্রজাদের সেবা করতে চাও? সেবা করে সেই যার হাতে ক্ষমতা থাকে। মহারাজ এখন দুর্বল হয়ে পড়েছেন আর রাজকুমারী একা। আমি যদি রাজা হয়ে যাই তবে পুরো রাজ্য আমার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। একদিন এই কথা প্রকাশ পাবে যে তোমরা একজন নির্দোষ মানুষকে প্রতারণা করে বন্দী করেছ। যতক্ষণ না সত্য প্রকাশে আসবে ততক্ষণে সবকিছু আমার হাতে থাকবে। মানুষ তোমার অদ্ভুত চেহারা দেখে তোমার কথায় বিশ্বাসই করবে না। শোনো, আমার কথা শোনো। যদি রাজকুমারী সত্যটা জানতে পারে তাহলে সে নিজেই সিদ্ধান্ত নেবে কে ঠিক আর কে ভুল। এই মুহূর্তে তুমি এখানেই থাকবে। বাইরে কি ঘটছে সে সম্পর্কে তোমাকে কিছুই জানতে দেওয়া হবে না।
এখন থেকে এই খেলাটা চলবে আমার শর্তেই। এই কথা বলেই উজির সেখান থেকে চলে যায় আর রাজকুমারকে বন্দি করে ফেলা হয়। আরে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি কখনোই এখান থেকে মুক্ত হতে পারবো না। কিন্তু আমি এটুকু জানি, যেদিন থেকে আমি আধা ঘোড়া হয়ে গেছি আমার ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি এসেছে। আমাকে ধ্যান করতে হবে, কে জানে হয়তো কিছু হয়ে যাবে। এরপর রাজকুমার ধ্যান করতে বসে আর সে নিজেকে এক জঙ্গলে দেখতে পায়, যেখানে রাজকুমারী সুলেখা উপস্থিত ছিল। আরে কি আশ্চর্যের কথা! আমার স্বপ্নে প্রথমবার এমন এক প্রাণী এসেছে যার শরীরের অর্ধেকটা জন্তুর মতো। কি? আপনি এসব কি বলছেন? আর আপনি কি প্রীতমপুরের রাজকুমারী রূপলেখা? আর এটা কেমন জায়গা? দেখুন, আমিই রাজকুমারী রূপলেখা, আর আপনি আমার স্বপ্নে আছেন। কিন্তু আপনি এখানে কিভাবে এলেন? দেখুন রাজকুমারী, আমি সব বুঝে গেছি। আমি হয়তো সময়ের পেছনে চলে এসেছি, আর এই মুহূর্তে সম্ভবত আমি আপনার স্বপ্নের মধ্যেই আছি। আমি এখানে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কি ধরনের সাহায্য রাজকুমার? শেষ পর্যন্ত আমি আপনার জন্য কি করতে পারি? দেখুন রাজকুমারী, আপনার রাজ্যের উজির আমাকে জোর করে ভবিষ্যতে বন্দী করে রেখেছে, কারণ আমি আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে ভবিষ্যতে তার কারাগার থেকে মুক্ত করুন। আপনি কি বলছেন? আমার তো কিছুই বুঝতে পারছি না। দেখুন রাজকুমারী, এখন সব ব্যাখ্যা করার সময় নেই। শুধু ভবিষ্যতে আমাকে মুক্ত করে দেবেন, আমি পরে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক আছে রাজকুমার, আমি প্রতিদিন রাতে গিয়ে কারাগারটা পরীক্ষা করব। যদি আপনাকে সেখানে পাই তবে আমি আপনাকে মুক্ত করে দেব। ধন্যবাদ রাজকুমারী, আমি আপনার এই উপকার কোনো দিন ভুলব না। এই কথা বলেই রাজকুমার সেখান থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর আবার সেই জেলেই ফিরে আসে। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। আশা করি রাজকুমারী নিশ্চয়ই আমাকে এখান থেকে উদ্ধার করতে আসবেন। এরপর রাতে রাজকুমারী আর দাসী তহখানার দিকে আসতে থাকে। যখন তারা জেলের কাছে পৌঁছায় তখন তারা দেখে রাজকুমার সেখানেই তার অপেক্ষা করছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী, আপনি এখানে এসে আমাকে সাহায্য করেছেন। আমি বলতে পারছি না আমি আপনার কাছে কতটা কৃতজ্ঞ। রাজকুমার, এটা তো আমার কর্তব্য ছিল। আপনি আমার উপর ভরসা করে সাহায্য চেয়েছিলেন, তাই আমাকে আসতেই হয়েছিল। এখন আপনি এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারেন। রাজকুমারীজি, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। এরপর রাজকুমার জেল থেকে মুক্ত হয়ে যায়। রাজকুমারীজি, আপনি আমার জন্য যা করেছেন তা হয়তো খুব কম মানুষই করতে পারত। আমি আপনার এই উপকার কোনো দিন ভুলব না। জি রাজকুমার, আপনার অনেক অনেক ধন্যবাদ। আর এখন চিন্তা করবেন না, আমি বাবাকে বলেই সেই উজিরকেও বন্দি করে ফেলেছি। কিন্তু এখন বলুন তো, শেষ পর্যন্ত কোন কথা ছিল যা আপনি আমার স্বপ্নে বলতে পারেননি? এরপর রাজকুমার রাজকুমারীকে সব কথা বলে দেয়, কিভাবে সে অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষে বদলে গিয়েছিল। রাজকুমার, এখন আমি সব বুঝে গেছি। আর এখন চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে যাব আর আমার একটি চুল নিয়ে সেই পরীর কাছে দেব। রাজকুমারীজি, আপনি আমার জন্য যা করেছেন তা হয়তো খুব কম মানুষই করতে পারত। আমি আপনার এই উপকার কোনো দিন ভুলব না। জি রাজকুমার, আমরা কাল সকালেই সেই হাভেলি ত্যাগ করব। আজ আপনি বিশ্রাম নিন। জি রাজকুমারীজি, আপনার আদেশ মতোই হবে। এরপর পরের সকালে রাজকুমার আর রাজকুমারী সেই হাভেলির কাছে পৌঁছায়। দেখুন রাজকুমারীজি, এটাই সেই প্রাসাদ যেখানে আমি আধা ঘোড়া আর আধা মানুষে পরিণত হয়েছিলাম। আর এই গুহাটার পাহারা দেয় এক পরী। জি রাজকুমার, আমি সব বুঝে গেছি। এখন আমাদের দ্রুত সেই পরীর কাছে পৌঁছতে হবে, যাতে আপনি আবার আগের মতো হয়ে উঠতে পারেন। এরপর তারা দুজনেই সেই মহলের ভেতরে ঢুকে পড়ে, আর যেমনই তারা ভেতরে ঢোকে তেমনই দেখে তাদের সামনে সেই পরী দাঁড়িয়ে আছে। খুব ভালো রাজকুমার, আমি এটাই আশা করেছিলাম। তুমি ভয়ে পালাবে না, বরং সত্য আর সাহস নিয়ে ফিরে এসে নিজের ভাগ্যের মুখোমুখি হবে। দেখুন, আমি সেদিন খুব বড় ভুল করেছিলাম, না ভেবে লোভ করেছিলাম, যার ফল আজ আমাকে এই ভয়ঙ্কর রূপে ভুগতে হচ্ছে। ভুল সবাই করে, কিন্তু সেই মানুষই বড় যে নিজের ভুল মেনে নেয় আর তা ঠিক করার সাহস রাখে। এই অভিশাপে থেকে আমি প্রতি মুহূর্ত কষ্ট পেয়েছি।
আধা ঘোড়া আর আধা মানুষ হয়ে আমি না কাউরির ছিলাম, না নিজেকেও বুঝতে পারতাম না। এই অভিশাপ তোমাকে শাস্তি দেবার জন্য ছিল না, এটা দেওয়া হয়েছিল তোমার লোভ ভাঙার জন্য আর তোমাকে সত্যিকারের ভালোবাসার মানে বোঝানোর জন্য। জি, আপনি একদম ঠিক বলেছেন। আর রাজকুমারী নিজের প্রাণের পরোয়া না করে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তোমার বদলে যাওয়া মন দেখে আমি খুশি। এখন আমি তোমাকে আগের মতো করে দিতে পারি, কারণ তুমি তোমার পরীক্ষা শেষ করেছ, আর এই ধনভাণ্ডারও তুমি সঙ্গে নিয়ে যেতে পারো। এরপর পরী নিজের শক্তি দিয়ে রাজকুমারকে ঠিক করে দেয়, আর তারপর রাজকুমার আর রাজকুমারী একে অপরকে বিয়ে করে নেয়।